অন্য অনেকের মতোই আমিও খুবই বিচলিত বোধ করছি, কেননা এটা একটা উভয় সংকট। একদিকে রয়েছে আমার সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা 2016 সালে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় দিয়ে পাশ করেছিল, চাকরি পেয়েছিল, যোগ্য প্রার্থী, যাদের হঠাৎ করে চাকরি চলে গেছে এবং 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তারা চাকরিতে এখনও বহাল আছে। আরেক দিকে রয়েছে এই গত প্রায় 10 বছরে পাশ করে যাওয়া, চাকরি না পাওয়া আমার একটা বিপুল অংশের ছাত্রছাত্রী। তো দুপক্ষের তরফ থেকে আমি একাধিক অনুরোধ পাচ্ছি যে পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেইটা ঠিক কী, তাদের কি হবে, তারা ব্যক্তিগত প্রশ্ন করছেন অনেক সময় আমার মতো আর অনেককেই। এখন কতগুলো কথা খুব স্পষ্ট করে বলার প্রয়োজন আছে। প্রথম কথা হচ্ছে এই যে আমি অবশ্যই চাইছি যে সবার আগে চাকরি পাক 2016 সালের যারা যোগ্য চাকরি প্রার্থী। এবং এখানে আমি আগেও বলেছি, আবারও বলছি যে আমি মনে করি না যে যোগ্য চাকরি প্রার্থী হিসেবে যাদের বলা হচ্ছে তাদের প্রত্যেকে আসলে যোগ্য। এবং সেখানে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের একটা রায় এসেছে বোধহয় 10 তারিখের মধ্যে, ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে এই প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পরে যাদের চাকরি দেওয়া হয়েছিল তাদের তালিকা জমা দিতে বলা হয়েছে। সেটা কিন্তু একটা বড় কারণ ছিল। সুপ্রিম কোর্ট, যদি আমরা 3 তারিখ এপ্রিল মাসের প্রথম যে অর্ডার এই ক্ষেত্রে পড়ে দেখি, তাহলে দেখব যে যারা টেইন্টেড নন তাদেরকে একেবারে যোগ্য প্রার্থী একবারের জন্য সুপ্রিম কোর্ট বলেনি। তার মূল কারণ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন তাদেরকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করেনি। সেই কারণেই পরীক্ষার প্রয়োজন হয়ে পড়েছিল। এবং আমি প্রথম দিন থেকে বলে এসেছি কিন্তু যে পরীক্ষাটা কিন্তু দিতে হবে, তবে গিয়ে যোগ্যতার সঠিক মানে নির্ণয় আমরা করতে পারবো এবং যারা যোগ্য প্রার্থী তারাই আবার চাকরিটা ফিরে পাবে। কারণ আমি নিজেও এই সন্দেহ পোষণ করি যে তথাকথিত যোগ্য প্রার্থীদের মধ্যে এমন কেউ থাকতেই পারেন যারা কিন্তু আসলে অযোগ্য। এটা গেল 1 নম্বর কথা। কাজেই প্রথম কথা হচ্ছে যোগ্য প্রার্থীরা সকলে চাকরি পাক। দ্বিতীয় একটা প্রশ্ন উঠে এসেছে খুব বড় করে, সুপ্রিম কোর্টের অবজারভেশনও আছে, যে পরীক্ষার নিয়মবিধি পাল্টে দেওয়া এবং কেন এমনটা হলো যে পুরনো এবং নতুন এদের পরীক্ষা একসঙ্গে নেওয়া হলো। দুটো পরীক্ষা আলাদা হলে হয়তো ভালো হতো, কিন্তু আমার নিজেরও মনে হয়েছে এক্ষেত্রে আমি রাজ্য সরকারকে এই ক্ষেত্রে খুব বেশি দোষারোপ করব না, খুব পরিষ্কার করে বলছি। তার কারণ সুপ্রিম কোর্টের যে অর্ডার 17 এপ্রিল, সেটা পড়ে আমারও কিন্তু খুব পরিষ্কার এটা মনে হয়নি যে একই সঙ্গে নতুনদের নিয়োগ করা যাবে না, এরকম একটা স্পষ্ট বার্তা সেখানে ছিল। সেখানে যেটা ছিল সেটা খুব ক্লিয়ার যে এই যারা 31 তারিখ পর্যন্ত তথাকথিত যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। নিয়মবিধিও যে পাল্টানো যাবে না এমন কোনো কথা কিন্তু সুপ্রিম কোর্ট সেই অর্ডারে বলেনি, এবং বা পুরনো নিয়মেই পরীক্ষা দিতে হবে। এবং এর আগের দিনের যে সওয়াল জবাব, যে ভিডিও ক্লিপটা আমরা অনেকেই দেখেছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করছেন, সেখানেও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে অবজারভেশন ছিল সেটা কিন্তু একটু অন্যরকম ছিল। তো আমার নিজেরই মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের অর্ডারটা, ওই 17 এপ্রিলের অর্ডারটা যদি আরও পরিষ্কার হতো তাহলে হয়তো এই সমস্যাগুলো এড়ানো যেত। যে সমস্যাগুলো তৈরি হয়েছে একটা উদ্দেশ্য থেকে রাজ্য সরকারের, যেটাকে আমার মনে হয়েছে যে এখনো পর্যন্ত যেভাবে ওরা এবারের পরীক্ষাটি পরিচালনা করেছেন যে খুব বেশি অস্বচ্ছতার জায়গা নেই, আমি ডেফিনেটলি সে কথাটা স্বীকার করব। তার কারণ আমার মনে হয়েছিল যে রাজ্য সরকার চাইছে যে নতুনদেরও বেশ কিছু চাকরি হোক, এবং দুটো পরীক্ষা একই সময়ের মধ্যে, বিধানসভা নির্বাচন আছে, এত দ্রুত নেওয়া সম্ভব নয়, যেটা ওরা করতে পারতেন কিন্তু করেননি। সেটা হচ্ছে একই সঙ্গে দুটো পরীক্ষা দুটো সেটে নিতে পারতেন এবং পুরনো এবং নতুনদের আলাদা করে দিতে পারতেন। সেটা করলে কিন্তু এত জটিলতা আসতো না। পুরনোদের ক্ষেত্রে অভিজ্ঞতায় 10 নম্বর দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। আমি আমার আগের একটা লেখায় বলেছিলাম যে আমি এই নম্বর দেওয়ার পক্ষে। তার কারণ আমরা যদি সুপ্রিম কোর্টের অর্ডারটা 23 এপ্রিলের অর্ডারটা মন দিয়ে পড়ি, সেখানে দেখা গেছে যে এই যোগ্য চাকরি প্রার্থীদের যারা পুরনো চাকরিতে ফিরে যেতে চাইছেন তাদের সেই সুযোগ দেওয়া হয়েছে, তাদের ব্রেক ইন সার্ভিস হবে না বলা হয়েছে, এবং তাদের মানে সেই সময়ের যা প্রাপ্য তা মিটিয়ে দেওয়া হবে বলা হয়েছে। তার মানে কি? তার মানে ওই সময়ের চাকরির অভিজ্ঞতাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো তাহলে এক অংশের চাকরি প্রার্থীদের যদি সেই সময়ের যোগ্য চাকরি প্রার্থীদের চাকরির অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে আরেক অংশের চাকরি প্রার্থীদের যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে না, অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে না, এটা হতেই পারে না। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় না যে একেবারেই যারা বেসরকারি স্কুলে চাকরি করেন তাদের ক্ষেত্রে আলাদা নিয়ম করেছে এসএসসি, বেসরকারি স্কুলের চাকরি প্রার্থীদের চাকরি অভিজ্ঞতার নম্বর না দেওয়ার জন্য, কিন্তু সরকারি স্কুলে যারা চাকরি করেছেন তাদের অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়ার সিদ্ধান্ত একেবারেই ভুল ছিল না। সমস্যা যেটা হয়েছে সেটা 1.6:1 এই যে রেশিওতে ইন্টারভিউতে ডাকা হয়েছে,
সেইটা রাজ্য সরকারের উচিত ছিল এই পরিস্থিতি আন্দাজ করে দরকার হলে বিধানসভা পর্যন্ত বিল নিয়ে গিয়ে সেটার পরিবর্তন করা। সেইটা ওরকম থেকে যাওয়ার ফলে এবং প্রশ্ন যেহেতু খুব সোজা হয়েছিল, যার ফলে প্রায় সকলেই যারা ভালো পুরনো বা নতুন তারা 57, 58, 59, 60-এ 60 পেয়েছেন, সমস্যা বেড়ে গেছে। এবং যে জন্য আমি আবারও বলছি, আমি কেন বললাম যে এবারে এখনো পর্যন্ত একমাত্র প্রতিবন্ধী যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয়েছে সেটা ছাড়া আমার মনে হয়নি যে বিরাট বড় কোনো অনিয়ম এখনো পর্যন্ত ঘটেছে বলে, এখনো পর্যন্ত। কারণ আমি বলছি যে ওএমআর শিট প্রত্যেককে দিয়ে দেওয়া হয়েছে। আশা করব যে হাইকোর্টের আজকের যে পর্যবেক্ষণ এবং প্রায় মানে নির্দেশই বলা যায় তারপরে ওএমআর শিট হয়তো আপলোডও করা হবে। কাজেই গোটা ব্যাপারটা খুব স্বচ্ছভাবে সবার সামনে থাকবে। অন্তত প্রার্থীদের নিজেদের কাছে তো ওএমআর শিট আছেই, তার প্রাপ্ত নম্বর যদি অন্যরকম কিছু দেখানো হয় তাহলে তিনি কিন্তু প্রতিবাদ করতে পারবেন। তো সেরকম একটি ঘটনাও কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি যে যেখানে একজন প্রার্থী বলছেন যে আমার ওএমআর শিট দেখাচ্ছে আমি পেয়েছি 57 আর আমাকে বলা হচ্ছে আমি পেয়েছি আসলে 45, এমনটা হয়নি। তার মানে সেখানেও তাহলে একটা এই প্রাথমিক পর্যায়ের যে ইভ্যালুয়েশন সেখানেও কিন্তু একটা স্বচ্ছতা আছে। এখন কিন্তু গোটা বিষয়টা একটা জটিলতার মধ্যে পড়েছে, ডেফিনেটলি একটা জটিলতার মধ্যে পড়েছে। কি করা যেতে পারে? আমি আবারও বলছি যে পুরনো প্রার্থীরা, যোগ্য প্রার্থীরা কারা যোগ্য সেটা আমাদের জানতে হবে এবং সেই জানার পরিসর এখনও খোলা রয়েছে। স্কুল সার্ভিস কমিশন সেই কাজটুকু করুক। অন্তত এই সমস্ত অযোগ্য প্রার্থীদের নাম যেটা ইতিমধ্যেই সম্ভবত তুলে দেওয়া হয়েছে সেটা সামনে এলে এবং প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর কাদের চাকরি হয়েছে সেই নাম সামনে এলে আমরা কিন্তু বুঝতে পারবো যে এই যোগ্য প্রার্থীদের মধ্যেও অযোগ্যরা ঢুকে রয়েছে কিনা এবং তাদের বাদ দেওয়া হবে, বাদ দিতে হবেই। সুপ্রিম কোর্টও নজর রাখছে, হাইকোর্ট নজর রাখছে, এই কাজ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন আমার ধারণা। কাজেই আমি বলছি যে যারা প্রকৃত অর্থে যোগ্য, আমার অনেক ছাত্রছাত্রী আছে যারা প্রকৃত অর্থে যোগ্য, আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি, তাদের পড়িয়েছি, তাদের যোগ্যতাকে আমি কখনো প্রশ্ন করব না, তারা অবশ্যই চাকরি পান, এটা প্রথম প্রায়োরিটি। এবং সেই সংখ্যাটা কিন্তু অনেক কম হবে না। ভ্যাকেন্সির মূল এদের যে অংশটা সেটা তো ওই 12-13 হাজার আরও কমে যাবে। বাকিটা কিন্তু নতুনরা পাবেন তাহলে এবং সেখানেও হয়তো যাদের অনেক দিনের পড়ানোর অভিজ্ঞতা আছে তারা হয়তো একটু অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারেন, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু সেজন্য আমাদের গোটা কাউন্সেলিং প্রসেস পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেইখানে আমি যেটা বলবো যে ইন্টারভিউ শুরু হয়ে গেছে, যেটা এই মুহূর্তে আমি জানি না এটা হাইকোর্ট এই নির্দেশ দেবে কিনা, কিন্তু স্কুল সার্ভিস কমিশন যেটা করতে পারে, যেটা ভেবে দেখতেই পারে, সেটা হচ্ছে যে ইন্টারভিউ যেমন হচ্ছে হোক, কিন্তু প্যানেল যখন প্রকাশ করলো তখন এই নতুন যে পোস্টগুলো অ্যাড করা হয়েছে সেই নতুন পোস্টগুলোর জন্য পুরনো যারা প্রার্থী তাদেরকে কনসিডার করলো না। যদি প্রয়োজন হয় আদালতের বিশেষ পারমিশন নিয়ে যদি তারা কেউ বাদ যায় তো তাদের জন্য আলাদা নতুন পদ তৈরি করার সংস্থান চাইতে পারে, বা এই কাউন্সেলিংয়ের পরে মানে নতুন যে পদগুলো তৈরি করে নতুনদের যে পদগুলোতে সুযোগ দেওয়া হচ্ছে সেখানে একটা অংশকে তাদের নিয়ে নেওয়ার কথা ভাবতে পারে। কিন্তু এই যে পৃথকীকরণ সেটা কিন্তু আমি বলবো যে যদি এই জটিলতাকে এসএসসি কাটাতে চায়, সত্যি সত্যি যদি নিয়োগ করতে চায়, যেটা আমার মনে হয়েছে এবারে এখনো পর্যন্ত রাজ্য সরকার যে পথে হেঁটেছে তা থেকে আমি এটা বলবো না যে খুব অসৎ উদ্দেশ্য নিয়ে গোটাটাকে ঘেঁটে দেওয়ার মতো করে একটা কাজ করার চেষ্টা করেছে, যেটা অনেকে বলছেন, আমার মনে হয়নি। কেন তাহলে এই স্বচ্ছতার সঙ্গে ওএমআর শিট ক্যান্ডিডেটদের হাতে দিয়ে দেওয়া হতো না। অভিজ্ঞতার যে 10 নম্বর, সেই 10 নম্বর নিয়ে যে বিতর্ক হচ্ছে সেখানে আমি আবার বলছি আমি পুরনো যারা যোগ্য প্রার্থী তাদের পক্ষে আছি। নতুনদের এরপরও চাকরি হওয়া সম্ভব এবং আরও বেশি করে তাদের চাকরি হওয়া সম্ভব যদি ইন্টারভিউ নেওয়ার পরেও প্যানেল প্রকাশ করার সময় যদি পরিষ্কার করে দেওয়া হয় যে এদের প্যানেলটা হচ্ছে ওই পুরনো যে পোস্টগুলো ছিল, কেন তাদের সেই পোস্টগুলোর ওপরেই এই 2016 যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের নিয়োগ করতে হবে। আমার ধারণা যতগুলি পোস্ট থাকবে ততজন যোগ্য প্রার্থীকে আমরা পাবো না, আমার ধারণা এটা। কাজেই সেখানে সেকেন্ড কাউন্সেলিং করে যে যোগ্যরা একাদশ, দ্বাদশ এবং নবম, দশমের পরেও চাকরি পেলেন না, আমার ধারণা সেরকম খুব বেশি থাকবেন না। তাদের অ্যাবজর্ব করে নেওয়ার সত্যি একটা সুযোগ কিন্তু এসএসসির সামনে থাকবে। এবং পৃথকীকরণ করতে পারলে দুটো প্যানেল যদি এখনও এই পর্বে আলাদা করে বের করা যায় সেটা সম্ভব, সবসময় সম্ভব। তার কারণ এই সমস্ত কিছু হচ্ছে প্রভিশনাল। গেজেট নোটিফিকেশনও বিরাট বড় কোনো পরিবর্তনের জন্য করতে হবে বলে আমার নিজের ধারণা হচ্ছে না। এখন মূল কথা হচ্ছে যে নিয়মবিধি, যে নতুন নিয়মবিধিগুলো করা হয়েছে সেগুলো যদি আদালত প্রশ্ন করে বাতিল করে দেয় তাহলে হয়তো একটা বিরাট বড় জটিলতা আসবে। আমি নিজে যেটুকু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের
মাননীয় বিচারকদের মতামত শুনেছি, তাতে মনে হয়নি কিন্তু যে গোটা প্রক্রিয়াটাকেই ওরা আবার বাতিল করার দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছেন। আমার ধারণা যে খুব সদর্থক কিছু সাজেশনসই হয়তো আসবে, এবং ওরা চাইবেন যে যারা আসলে টেন্টেড তারা যেন কোনো মতেই চাকরি না পান, এবং সেই জন্যে ওই 10 তারিখে এফিডেভিট করে জমা দিতে বলা হয়েছে ওই তালিকা। এর পরের দায়িত্বটা হচ্ছে আসলে রাজ্য সরকার, উচ্চশিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশনের। এখনও সময় আছে যোগ্য এবং যারা নতুন, প্রকৃত যোগ্য এবং যারা নতুন পরীক্ষার্থী তাদের জন্য আলাদা আলাদা প্যানেল, ইন্টারভিউ একই সঙ্গে হতেই পারে, কোনো অসুবিধা নেই, প্যানেল প্রকাশ করার সময় আলাদা আলাদা প্যানেল করে নেওয়া, এবং তার জন্য যা যা নোটিফিকেশন করার প্রয়োজন আছে, তার কারণ গোটা ব্যাপারটা হচ্ছে প্রভিশনাল। গোটা ব্যাপারটা যতক্ষণ না পর্যন্ত একজন শিক্ষক চাকরিতে জয়েন করছেন সমস্ত নথি ভেরিফিকেশনের পরে, সমস্ত ব্যাপারটাই হচ্ছে প্রভিশনাল। কাজেই এই পথে যদি হাঁটে এবং এই সদিচ্ছা যদি রাজ্য সরকার দেখায়, আমি আবারও বলছি এখনও পর্যন্ত আমার এবারের নিয়োগের ক্ষেত্রে মনে হয়েছে যে রাজ্য সরকার যে খুব ঠান্ডা মাথায় চক্রান্ত করে গোটাটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যেটা অনেকে বলছেন, তেমনটা আমার মনে হয়নি। অতীতে যা হয়েছে একেবারেই ঠিক হয়নি, কোনো মতেই তাকে সমর্থন করার প্রশ্নই উঠছে না। কিন্তু এখনও সময় আছে যদি, এবং সেটা হয়তো তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাবে, যে বিধানসভা নির্বাচনের আগে যদি এতজন 35,000-এর মতো নতুন শিক্ষক চাকরি পান, অন্তত এই সদিচ্ছাটুকু যে সরকারের আছে, সরকার সেটা প্রমাণ করতে পারবে। আমি চাইব যে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর, রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এরকম একটা পদক্ষেপ নিক, যাতে করে এখনও 2016 যারা প্রকৃত যোগ্য চাকরি প্রার্থী তাদের, এবং নতুন যারা, তাদের মধ্যে যাদের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার নম্বর দিতে হবে, তাদের দুটো আলাদা প্যানেল প্রকাশ করা হোক। শেষ একটা কথা বলি, অনেকে বলছেন যে বেসরকারি স্কুলে যারা চাকরি করেন তারা কেন অভিজ্ঞতার নম্বর পাবেন না। এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত। সরকারি স্কুলে চাকরি করতে গেলে যে সমস্ত যোগ্যতা মান পেরিয়ে চাকরি পেতে হয়, বেসরকারি স্কুলে চাকরি করার জন্য সবসময় সেই যোগ্যতা মান পেরোতে কিন্তু হয় না। কাজেই আমি বলবো যে এক্ষেত্রেও আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন গেজেট নোটিফিকেশনে কেবলমাত্র সরকার বা সরকার পোষিত স্কুলগুলোর অভিজ্ঞতাকে বৈধতা দিয়ে খুব একটা ভুল কাজ করেনি। দ্রুততার সঙ্গে এখন ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করা, এবং তারপর আমি আবার বলবো যে আলাদা আলাদা দুটো প্যানেল প্রকাশ করা ভীষণ বিবেচকের কাজ হবে রাজ্য সরকার, উচ্চশিক্ষা দপ্তর এবং অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের পক্ষে।